Redmi 9 পাওয়ার একটি অদ্ভুত স্মার্টফোন। চায়নাতে রিলিজ হওয়া Redmi Note সিরিজের Note 9 4G কে একটা এক্সট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা অ্যাড করে দিয়ে স্টোরেজ অপশনে কিছুটা লিমিটেশনস এনে দিয়ে এবং কালার অপশনে কিছুটা ভেরিয়েশন এনে ফোনটি বাজারে লঞ্চ হয়ে গিয়েছে Redmi 9 পাওয়ার নামে ইন্ডিয়ার বাজারে। স্পেসিফিকেশনস ঘাটলে আপনি এই ফোনটির সাথে Redmi Note 9 4G এবং Poco M3 এর সাথে 100% মিল পাবেন। কি মোবাইল না কি ভাই এটা? আপনি তো বুঝেন ভাই, একটু বলেন না ভাই। রিসেন্টলি আমার বড়লোক বন্ধু আমাদের আজকের স্পন্সর গরিবের গ্যাজেট খ্যাত মিস্টার শরীফের থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে চলে এসে আমি আর শাকিল। ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা, তুই একদম টেস্ট করিস শাকিল, দেখো তো এটা। ভাই 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 ধন্যবাদ গরিবের গ্যাজেটকে আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য। আপনারা যে কোনো গ্যাজেট বা স্মার্টফোন কিনতে চাইলে ভিজিট করে আসবেন শরীফের দোকান থেকে। বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল 5-এ থাকছে তার দোকানটি। প্রাইস সম্পর্কে আপডেট থাকতে তার ফেসবুক পেজ ও গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন, বিস্তারিত থাকবে ডেসক্রিপশন বক্সে। পাশাপাশি অবশ্যই আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। এবং আপনারা গ্রুপে ঢুকলে সামটাইমস একদম কোয়ালিটিফুল 100% টেক মিম দেখতে পাবেন। আদারওয়াইজ আপনারা যদি যে কোনো প্রকার হেল্প বা সাজেশন প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা আমাকে সেখানে ট্যাগ দিয়ে পোস্ট বা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করি, আমি যতটুকু হেল্প করার আমি আমার গ্রুপে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা সেখানে জয়েন হবেন, আশা করি আপনারা বেশি উপকৃত হবেন। তো এবার আসি মূল আলোচনায়। Redmi 9 পাওয়ারে আপনারা Poco M3 প্রায় সবই পাচ্ছেন, স্পেশালি ফুল এইচডি ডিসপ্লে, ডুয়াল স্টেরিও স্পিকার্স, 6000 mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন 662 এবং এদের সাথেই একটা এক্সট্রা হিসেবে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। নার্জো 20 এবং Poco M3 এর মধ্যে যেই কম্পারিজন ভিডিও আমি রিসেন্টলি করেছি সেখানে Poco M3 কিন্তু একটা ব্যাপারে পিছিয়ে পড়েছিল এবং সেটি হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এবং আজকের আমাদের এই ফোনটিতে কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে এবং বাদবাকি সবকিছু কিন্তু Poco M3 এর সাথে 100% মিলে যাচ্ছে। তাহলে কি Redmi 9 পাওয়ার কি Poco M3 এর একটি বেটার অল্টারনেটিভ হতে পারবে? সোজা উত্তর হবে না। ওভারঅল এক্সপিরিয়েন্স ছিল খুবই দুর্বিষহ। আমি ভেবেছিলাম এটা একটা Poco M3 এর বেটার অল্টারনেটিভ হতে পারবে, কারণ আপনারা যদি আমার Poco M3 রিভিউটি দেখে থাকেন সেখানে দেখবেন যে ফোনটিতে বেশ ভালো রকমের সফটওয়্যার প্রবলেম রয়েছে। তো আমি আশা করেছিলাম সেই ঘাটতিতে হয়তো এই জিনিসটা পূরণ করতে পারবে, বাট আশা ঘুরে বালি পারছে না। এই ফোনটি আমরা যতই ব্যবহার করছিলাম ততই আমার আর শাকিলের মেজাজ খারাপ হচ্ছিল এই ফোনটির উপর, কেননা এটা এত সমস্যা যা বলে বোঝানোর মতো না। সফটওয়্যার এক্সপিরিয়েন্স একেবারে যাচ্ছে তাই অবস্থা। ইভেন আমাদের হাতে থাকা ওয়ালটন প্রিমো GH9 যেটা 8000 টাকার একটা ফোন, সেটাও এতবার হয়তো বা ফ্রিজিং করে না যতটা এই ফোন ক্যামেরা অ্যাপসে ঢুকলে ফ্রিজ হয়ে যায়, বা কোনো প্রকার ব্রাউজারে ঢুকলে ফ্রিজ হয়ে যায়, ফেসবুকে ঢুকলে ফ্রিজ হয়ে যায় সামটাইমস, মানে হিউজ সমস্যা। সো এই ফোনটি আমি আমার রেগুলার ব্যবহারে ইউজ করে একদমই শান্তি পাই নাই। তো একটা সময় ছিল যে এন্ট্রি লেভেল বাজেট স্মার্টফোনগুলো যেগুলো হচ্ছে 6000, 7000, 8000 টাকার ফোনগুলো, সেগুলোতে আমরা দেখতে পাইতাম খুব হেভি লেভেলের ফ্রিজিং ইস্যু থাকতো বা স্টার্টারিং ইস্যু থাকতো, যেটা এখনকার সময় আসলে খুব একটা দেখতে পাওয়া যায় না। তো সেইখানে 14000 টাকার বাজেট সেগমেন্টে Redmi 9 পাওয়ার আমাকে সেই পুরোনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। আমাদের ফোনটি ছিল 464GB ভ্যারিয়েন্টটা এবং এই ফোনটিতে আমি ব্যাকগ্রাউন্ডে 2 থেকে 3টা অ্যাপ সর্বোচ্চ ব্যবহার করতে পেরেছি। তবে আমি যখন ব্যাকগ্রাউন্ডে 2টো অ্যাপস রেখে বা 3টা অ্যাপস রেখে যখন একটা অ্যাপসে আমি 4 থেকে 5 মিনিট অতিবাহিত করে ফেলেছি, তারপরে দেখতে পেলাম যে ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো গায়েব। স্ন্যাপড্রাগন 662 একেবারেই ফেলে দেওয়ার মতো অ্যাসোসি না, যতটা এই ফোন ব্যবহার করে আমার কাছে মনে হচ্ছিল। বাজারে এই বাজেট রেঞ্জে থাকা Helio G85 বেশ ভালো পারফরমেন্স প্রোভাইড করছে যদিও, তবুও স্ন্যাপড্রাগন লাভারদের জন্য এই প্রসেসর কিন্তু একদমই ফেলে দেওয়ার মতো না। তবে বর্তমানে বাজারে যেই ফোনগুলো রয়েছে স্ন্যাপড্রাগন 662 এর, স্পেশালি Xiaomiর তরফ থেকে, যেমন Poco M3 আর এই Redmi 9 পাওয়ার, এই ফোনগুলো আমি অবভিয়াসলি সাজেস্ট করবো আপনারা অ্যাভয়েড করে চলবেন। যে অবস্থা সফটওয়্যারের আমার মনে হয় না আদতে এই ব্যাপারগুলো ঠিক হবে। আমার মনে হয় না MIUI 12.5 যতই ইনহ্যান্সমেন্ট আনুক বা যতই অ্যালগোরিদমে ইমপ্রুভমেন্ট আনুক, এই ধরনের ফোনগুলোতে খুব বেশি একটা ইমপ্রুভমেন্ট হয়তো বা আপনারা দেখতে পাবেন না। তো পারফরমেন্স সেক্টরে যেহেতু এসেছি, তো ফোনটির গেমিং পারফরমেন্সটা নিয়েও কিছুটা বলা উচিত। এই ফোনটিতে আমরা গেমস খেলতে পারবেন, লো টু মিড অ্যান্ড গেমসগুলো মোটামুটি ভালো খেলতে পারবেন। হাই অ্যান্ড গেমসগুলো যেমন PUBG রয়েছে, কল অফ ডিউটি রয়েছে, এই গেমসগুলো খেললে খুব বেশি একটা প্লিজিং এক্সপিরিয়েন্স পাবেন না। ল্যাগ স্টার্টারিং ছিল দেখতে পেয়েছি, তবে ফ্রি ফায়ার এই ফোনটিতে বেশ ভালো চলেছে। এই ফোনটিতে হিটিং একটা ইস্যু রয়েছে যেটা আমি খেয়াল করলাম, যে আমি ফোনটি আমার খেয়াল আছে আমি ফেসবুকে অন করে তখন খুব একটা ইউজও করছিলাম না, জাস্ট এইভাবেই পড়েছিল। ফোনটা দেখলাম কিছুটা গরম হয়ে গেল, মানে ফেসবুকে আমি স্ক্রলও করছিলাম না, জাস্ট ডিসপ্লে অন পড়ে আছে, খেয়াল করলাম ফোনটা কিছুটা গরম হয়ে গিয়েছে। এবং গেমস যখন অন করবেন ফোনটা মোটামুটি ভালোই গরম হয়ে যায়, যেটা আমার কাছে এক প্রকার ইস্যু বলেই মনে হয়েছে। তো এই জিনিসটা যদি কোনো প্রকার হার্ডওয়্যারগত ইস্যু হয়ে থাকে, যেটা হওয়ার কথা না, সফটওয়্যারগত ইস্যু হতেই পারে। হার্ডওয়্যারগত ইস্যু হলে
এটা একটা প্রবলেম। কিন্তু একটা ব্যাপার তো অবশ্যই ভালো লেগেছে এবং সেটা হচ্ছে পোকো M3-র মতোই এতে সেম ডুয়াল স্টেরিও স্পিকারের উপস্থিতি রয়েছে এবং আমার মতে এই বাজেট সেগমেন্টে এই স্পিকার সেটআপটা সব থেকে বেস্ট পোকো M3-র বেলাতে এবং আমি রেডমি 9-এর বেলাতেও বলবো। সাউন্ড কোয়ালিটি অ্যাজ ওয়েল এজ বেটার দেন এনি আদার ডিভাইস ইন দিস প্রাইস সেগমেন্ট। তবে উল্লেখ করতে হয় একটা ব্যাপার, সেটা হচ্ছে পোকো M3 আমার কাছে চালিয়ে যতদূর মনে পড়ে সেটাতে ফুল ভলিউমে ফোনটা কিছুটা ভাইব্রেট করতো, যেটা আমি এই ফোনটাতে ফিল করি নাই। আর এই ফোনটা একই সাথে আমার কাছে হাতে নিয়ে কিছুটা ওজনে কিছুটা বেশি মনে হচ্ছে পোকো M3-র তুলনায়। হয়তো বা পার্থক্যটা খুব বেশি না, তবে আমার কাছে এটা কিছুটা হেভি মনে হচ্ছে। হয়তো বা সেই কারণে ফোনটি খুব বেশি একটা ভাইব্রেট হয় না। সো এই ভাইব্রেটের ব্যাপারটা যদি আপনাদের কারো কাছে বিরক্তিকর লেগে থাকে এবং পোকো M3 আপনারা কিনতে যাচ্ছেন, আমার মনে হয় রেডমি 9 পাওয়ার আপনাদেরকে এই দিক থেকে একটু সাপোর্ট দিবে। ফোনটিতে পাচ্ছেন আপনারা 6000 mAh ব্যাটারি এবং 18 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্টের, যদিও বক্সে আপনারা 22.5 ওয়াটের চার্জার পাবেন, যেটা আসলে হুদাই Xiaomi নাম্বার গেম খেলতেছে এই জায়গায়। কারণ আমি দেখলাম যে তাদের ওয়েবসাইটগুলোতে বেশ বড় সড়ো করে লেখা বক্সে দিয়ে দিয়েছে 22.5 ওয়াটের একটি চার্জার, বাট ফোন তো 18 ওয়াট পর্যন্ত ম্যাক্স। আমার তো এই ফোনটি সেখান থেকে 22.5 ওয়াটের পাওয়ার আউটপুট নিবে না, সো ইট ডাজন্ট ম্যাটার। তো 18 ওয়াট চার্জিং স্পিডে এই ফোনটিকে আমার ফুল চার্জ করতে 2.5 ঘন্টার মতো সময় লেগে গেছে। 6000 mAh ব্যাটারি, সো সময় কিছুটা বেশি লাগবেই। তো রেগুলার ব্যবহারে ফোনটি থেকে আমি বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, ইজিলি 10 ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম রেগুলার ব্যবহারে। যদি আমার মতে ব্যাটারি ব্যাকআপ আরও বেশি পাওয়ার কথা, 6000 mAh ব্যাটারি হিসেবে অ্যাটলিস্ট 12 থেকে 13 ঘন্টা পাওয়ার কথা, তবে অতটুকু পাই নাই। রেগুলার ব্যবহারে আপনাদের জন্য এই ফোনটি 2 দিন অনায়াসে লাস্ট করবে, হেভি প্রেশার দিলে একদিনের বেশি অবশ্যই পেয়ে যাবেন। হয়তো বা ব্যাটারি ব্যাকআপটা কম পাওয়ার রিজন হচ্ছে সেই এগেইন সফটওয়্যার। এমনকি এই সফটওয়্যারগুলোতে এতটাই সমস্যা যে Xiaomi-র যে বিল্ট ইন মি শেয়ার, এই জিনিসটা এটাতে নাই। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে জাস্ট লাইক পোকো M3 এবং এটিও পোকো M3-র মতোই অ্যাকুরেট, বাট ডিসপ্লেটি লাইট হতে কিছুটা সময় নেয়। সো ওভারঅল এক্সপিরিয়েন্স ছিল সামান্য স্লো, নট এ বিগ ডিল, বাট আমার মনে হয় তারা চাইলে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এটাকে আরও ইমপ্রুভ করতে পারবে। একই সাথে বাজেট সেগমেন্টে Xiaomi যে জিনিসটা নিয়ে বেশি খেলছে সেটা হচ্ছে ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে, যেটা আসলে এই বাজেট সেগমেন্টে খুব একটা এখনও দেখা যায় না। অনেকেই 720p প্রোভাইড করছে, সেখানে 1080p রেজলিউশনের ডিসপ্লেটি আমার কাছে কোয়ালিটির দিক থেকে বেশ ভালো মনে হয়েছে। কালার রিপ্রেজেন্টেশন বেশ ভালোই, ব্রাইটনেস হয়তো বা আহামরি ভালো কিছু না, ফুল ব্রাইটনেসে ডে লাইটে কিছুটা প্রবলেম পড়বে না, আদারওয়াইজ রেগুলার ব্যবহারে এর ব্রাইটনেসটা গুড ইনাফ। কালার রিপ্রেজেন্টেশন ভালো লেগেছে, টাচ রেসপন্সিভনেসটা হয়তো বা ভালো, তবে সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য আপনারা খুব বেশি একটা ভালো ফিল করতে পারবেন না। এরকম নাড়াচাড়া দিলে একটু পরে নাড়াচাড়া শুরু হয়, সো অ্যাকুরেটলি বলতে পারছি না যে এটা কি ডিসপ্লে টাচের প্রবলেম নাকি সফটওয়্যার কারণে এরকমটা আসলে ফিল দিচ্ছে। পাশাপাশি এতে আপনারা ওয়াইড ব্যান্ড L1 সার্টিফিকেশন পাচ্ছেন, অর্থাৎ আপনারা যে কোনো প্রকার ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট থেকে আপনারা এতে ফুল এইচডি রেজলিউশনের কন্টেন্ট স্ট্রিমিং করতে পারবেন এবং একই সাথে ইউটিউবে আপনারা 1080p 60fps পর্যন্ত বেশ অনায়াসই দেখতে পারবেন। তো ফোনটার আপনারা ডিজাইন দেখতেই পাচ্ছেন, ফোনটি দেখতে পোকো M3-র মতোই অনেকটা, স্পেশালি ফোনটির বডি ফ্রেমের দিক থেকে যদি খেয়াল করি, আদারওয়াইজ ডিজাইনের চেঞ্জ আছে পোকো M3-র তুলনায়, যেমন এর ক্যামেরা হাউজিংটা আর হচ্ছে ফোনটির ওজন কিছুটা বেশি বলেই মনে হচ্ছে। আর ক্যামেরা এই যে হাউজিংটা, এটা দেখতে বেশ ভালোই লাগছে আমার কাছে, নট ব্যাড। তবে যে ডিজাইনের বাকি দিকগুলো এটা বেশ ইউনিক, যেমন ধরুন যে এখানে রেডমি ব্র্যান্ডিং যে লোগোটা দেওয়া, এটা কিছুটা খোদাই করা টাইপ লেখা, জিনিসটা বেশ সুন্দর। এর সাথে যে আলো রিফ্লেকশনটা এখান থেকে মনে হয় সব দিকে ছড়িয়ে যাচ্ছে ক্যামেরার এই কোণা থেকে, এটা দেখতে বেশ ভালোই লাগছে। এবং ফোনটির 4টি কালার অপশন রয়েছে এবং 4টি কালারের মধ্যে আমার কাছে এর লাল কালারটা এবং সবুজ কালারটা বেশ ইউনিক মনে হয়েছে, ব্ল্যাক কালারটা বেশ সুন্দর এবং 4টা কালারই আমার কাছে মনে হয় বেশ ভালো লাগবে আপনাদের কাছে। ক্যামেরা তো পোকো M3-এর মতো অবস্থা, একেবারেই সেম ক্যামেরা এক্সপিরিয়েন্স মনে হচ্ছে। দিনের বেলায় মোটামুটি ভালো, বাট আলো কমে এলে কালার, শার্পনেস, ডিটেলস ছুটিতে বাড়ি চলে যায়। এই ক্যামেরা সেন্সরের লো লাইটে আরও ভালো আউটপুট দিতে পারার কথা। ক্যামেরা সফটওয়্যার আরও ইমপ্রুভ করার জায়গা আছে Xiaomi-র কাছে। সত্যি বলতে এই ক্যামেরা নিয়ে আমি মোটেও স্যাটিসফাইড না। এক্সট্রা আছে আলট্রা ওয়াইড ক্যামেরা, তুলতে পারবেন ওয়াইড অ্যাঙ্গেলের ছবি। দিনের বেলায় ভালো ছবি আসছিল, আলো কমে এলে কোয়ালিটি কিছুটা ডিগ্রেড করে। ওয়াইড অ্যাঙ্গেলে আমি বলবো বেশ ভালোই বাজেট হিসেবে। ফ্রন্ট ক্যামেরা আমার কাছে ভালো লাগে নাই, দিনের বেলাও কেমন যেন ডিটেলস দিচ্ছে ছবিতে। পুরো ক্যামেরা এক্সপিরিয়েন্স দেখে আমার কাছে মনে হচ্ছে যে এটা যেন একটা প্রোটোটাইপ ফোন চালাচ্ছি, এর চেয়ে ভালো কিছু বলার আমার কাছে আপাতত নাই। তো এই ছিল রেডমি 9 পাওয়ার নিয়ে আমার মতামত। এতক্ষণ ধরে চিল্লানোর পর আমার কাছে এখন মনে হচ্ছে যে ফোনটার রিভিউ কেন করলাম। ফোনটা আসলে একদমই রেকমেন্ড করার মতো কোনো ফোন না। হয়তোবা পোকো M3-র বেটার একটা অল্টারনেটিভ হতে পারতো, Xiaomi-র হাতে সুযোগ ছিল, বাট আফসোস তারা এই জিনিসটা ফিল আপ করতে পারে নাই। বাজারে এর চেয়েও ভালো অপশন আছে। আপনারা যদি Narzo 20-র কথা যদি বলি, বা এই বাজেটে যদি আপনার গেমিংয়ের কথা চিন্তা করেন, Narzo 20 আমার মতে বেটার। হয়তো ক্যামেরার দিক থেকে এই ফোনগুলো এগিয়ে থাকবে, বাট ক্যামেরাটা যদি খুব বেশি প্রায়োর না হয় আপনার কাছে, তাহলে Narzo 20-র দিকে যাওয়াটাই বেটার। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, হয়তোবা নতুন কোনো টিউটোরিয়ালে, হয়তোবা নতুন কোনো ইউনিক ভিডিওতে। আসছি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
টেকবার্সের সাথেই থাকবেন। ডোন্ট ফরগেট টু জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। এখন বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।